আচ্ছা, নমস্কার, বিসিকেবি থেকে বলছি টিকে বিশ্বাস। আজকের ভিডিও একটা খুব বার্নিং প্রবলেম নিয়ে, ম্যাঙ্গো ম্যালফরমেশন। আমি 1995 থেকে 2022 পর্যন্ত ম্যালফরমেশনের উপরে কাজ করেছি, কিন্তু তখন পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে ম্যালফরমেশন নিয়ে খুব বেশি সমস্যা ছিল না। ম্যালফরমেশন আসতো না তা নয়, প্রায় 1% গাছে আসতো, কিন্তু সেটা হচ্ছে 1-2 বছর স্টে করার পরে আপনি ঠিক হয়ে যেত। সেক্ষেত্রে বিশেষ কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়ার দরকার পড়তো না। কিন্তু ইদানিংকালে দেখছি যে বিদেশি ভ্যারাইটিগুলো আসার ফলে ম্যালফরমেশনের হারটা ভীষণভাবে বেড়ে গেছে। আর এত হারে বাড়ছে তো আমার আশঙ্কা হচ্ছে যে ভবিষ্যতে আম চাষটা পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হয়ে যাবে কিনা। পশ্চিমবঙ্গের কথা কেন বলছি, কারণ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিদেশি আমের ভ্যারাইটি আমাদের প্রতিবেশী দেশ থেকে ঢুকছে, এবং সেগুলো বিশেষ কিছু প্যাথোজেন নিয়ে ঢুকছে, যেগুলো হচ্ছে আমাদের পক্ষে খুব মারাত্মক হতে পারে। তো সেই আলোচনায় আসব যে কিভাবে ম্যালফরমেশন ছড়ায়, কিভাবে কন্ট্রোল করবেন, ফিল্ডের কিছু ভিডিও দেখাবো। তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে ম্যালফরমেশন কিভাবে ছড়ায় এবং ম্যালফরমেশন কেন হয়, আর সেটা নিয়ে আলোচনা। আজকে একটি বিশেষ সমস্যা, ম্যাঙ্গো ম্যালফরমেশন নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে। এখন যে ছবিটি দেখছেন সেটা হচ্ছে এটা ভেজিটেটিভ ম্যালফরমেশনের দৃশ্য। দেখুন কী হারে ছড়াচ্ছে ম্যাঙ্গো ম্যালফরমেশন। বলে রাখি এ ব্যাপারে যে বেশিরভাগ ক্ষেত্রে ম্যালফরমেশন হচ্ছে বিদেশি ভ্যারাইটিগুলোর উপরে। এটা আমার একটা বিদেশি ভ্যারাইটির ব্লক দেখাচ্ছি। প্রায় প্রতিটা গাছেই ম্যালফরমেশন হয়েছে। এই দেখুন, এই যে ম্যালফরমেশন হয়েছে প্রায় প্রতিটা গাছে, কোনো গাছ বাদ নেই। কাজেই বিদেশি ভ্যারাইটিগুলো যদি এইভাবে ম্যালফরমেশন ছড়াতে থাকে তাহলে একদিন টমেটোর মতো, পাথরকুচি টমেটোর মতো আমাদের আম ও হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। আপনারা জানতেন যে আগে আমাদের দেশে পাথরকুচি টমেটো চাষ হতো। সেই পাথরকুচি টমেটো খুব সুস্বাদু ছিল, খুব ফলনও ফলতো, কিন্তু এখন আর দেখা যায় না, কারণ বিদেশি হাইব্রিড টমেটো এসে এত রোগ বিস্তার করেছে যে পাথরকুচি টমেটো শেষ হয়ে গেছে, এক্সিস্ট করতে পারেনি। এই দেখেন ম্যালফরমেশন, এটাও একটা বিদেশি ভ্যারাইটি। আর একটু দেখাই যে ম্যালফরমেশনের প্রভাব আম বাগানে কতটা। একটা গাছ দেখাচ্ছি যেটা হচ্ছে ম্যালফরমেশনে পুরো মারা গেছে। আর একটা বলি, সেটা হচ্ছে যে কিছু কিছু নার্সারিতে ম্যালফরমেশনটা একটা বিশেষ সমস্যা। সেই নার্সারি থেকে গাছ কিনলে আপনাদের গাছের পরিণতি এরকম হবে। এই দেখুন, এত বড় গাছটা ম্যালফরমেশনের জন্যে মারা গেছে। তো দেখে শুনে বুঝে শুনে গাছ কিনবেন, দরকার হলে নার্সারি ভিজিট করবেন, তারপর গাছ কিনবেন। এটা দেখাই ফ্লোরাল ম্যালফরমেশন, পুরো দমে হয়নি, কিন্তু এই যে ফুলগুলো বেরোবে সেটা যে ম্যালফর্মড হবেই আগের থেকেই বোঝা যাচ্ছে। এই যে ঝাঁকা ঝাঁকে ফুল বেরোচ্ছে, এবং এই ফুলগুলোতে কোনো দিনই ফ্রুট সেট হবে না। এই গাছে ভেজিটেটিভ ম্যালফরমেশন আছে, সেই জন্যে এর ফুলেও হচ্ছে ম্যালফরমেশনটা স্প্রেড করে গেছে। এটা হচ্ছে কাটিমন একটা গাছ, কাটিমন। এ দেখুন ম্যালফরমেশনের জন্যে গাছের গ্রোথ হচ্ছে না, এখানটায় গ্রোথ থেমে আছে। এটা হচ্ছে একটা ম্যালফর্মড গাছ। এই দেখুন ম্যালফরমেশন হয়েছে। এটা এই গাছগুলো মেদিনীপুরের একটা নার্সারি থেকে নেওয়া ছিল। এই গাছটা হচ্ছে রাতাউল, কিন্তু দেখা গেছে সেখান থেকে নেওয়া সমস্ত গাছেই ম্যালফরমেশন এসেছে। আবার কিছু কিছু ভ্যারাইটি আছে
যাদের ম্যালফরমেশন একদম চরিত্রগত, মানে গাছ জন্মানোর সঙ্গে সঙ্গেই ম্যালফরমেশন হয়, এই ম্যালফরমেশনের হাত থেকে কিভাবে রেহাই পাবেন সে নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্রথম ম্যালফরমেশন দেখতে পাওয়া যায় সিড বেডে। এই দেখুন, চারা গাছে ম্যালফরমেশন হয়েছে। এই সিড বেডের থেকেই যদি আপনারা সাবধান হয়ে যান, অর্থাৎ এরকম চারা দেখলেই প্রথমে আপনাকে তুলে ফেলে দিতে হবে, এত দূরে ফেলতে হবে যেন এর প্যাথোজেনগুলো আবার জমিতে ফিরে না আসে। এই জন্যে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা নার্সারিম্যান তাদেরকেও বলছি, আপনারা এমন চারা তৈরি করুন যেটা হচ্ছে ম্যালফরমেশন ফ্রি, এবং কোনো কৃষক যেন কিনে ঠকে না যান। দেখুন, একদম ছোট অবস্থায় ম্যালফরমেশন হচ্ছে। এই যে ম্যালফরমেশন শুরু হয়ে গেছে, এগুলো ম্যাক্সিমাম গাছে ম্যালফরমেশন হয়েছে। তো এই গাছগুলোকে আপনাকে তুলে ফেলে দিতে হবে। ম্যালফরমেশনের আর একটা প্রমাণ হচ্ছে গাছের গ্রোথ হবে না। দেখুন, এখানে ম্যালফরমেশন ছড়িয়ে যাচ্ছে। কাজেই হচ্ছে বার্ডিং করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতিটা গাছ ম্যালফর্মড কিন্তু। তো আসি যে ম্যালফরমেশন সাধারণত কেন হয়। প্রথমত যে কারণটা ম্যালফরমেশনের জন্য দায়ী করা হয় সেটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য, মানে ছত্রাক ঘটিত রোগের জন্য। সেটার ফাঙ্গাল যে ইনফেকশন হয় তার নাম হচ্ছে, ফাঙ্গাসটার নাম হচ্ছে ফিউজেরিয়াম ম্যাঙ্গিফেরি। এই ফিউজেরিয়াম ম্যাঙ্গিফেরি হচ্ছে ধরে নেওয়া হয় যে ম্যালফরমেশনের জন্য দায়ী। তো এই ফিউজেরিয়াম ম্যাঙ্গিফেরিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ম্যালফরমেশন কন্ট্রোল হবে। আদৌ হবে কিনা সেটা পরে আলোচনায় আসছি। আর আরেকটা যেটা ধরা হয় সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। তার মানে যে সমস্ত হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী, সেটা হচ্ছে অক্সিন হতে পারে, জিব্বারেলিন হতে পারে, সাইটোকাইনিন হতে পারে, তার যদি কম বেশি ক্ষরণ হয়, মানে উদ্ভিদের যতটা দরকার হয়তো ততটা হচ্ছে না, অথবা যতটা দরকার তার থেকে বেশি হচ্ছে, তাহলে হচ্ছে ম্যালফরমেশন হতে পারে। আর ম্যালফরমেশন মানে জানেন যে এটা হচ্ছে এক্সেসিভ গ্রোথ। সেটা হচ্ছে শুটে হতে পারে, তাহলে বলবো ভেজিটেটিভ ম্যালফরমেশন। আর যদি ফ্লাওয়ারে হয়, ইনফ্লোরেসেন্সে হয়, তাহলে বলবো যে ফ্লোরাল ম্যালফরমেশন। এটা একটা দিক গেল। আর একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এটাই কিন্তু হচ্ছে মেন ফ্যাক্টর, যেটা হচ্ছে অনেকেরই অজানা এবং সমস্ত ইউটিউবাররা ব্যাপারটাকে এড়িয়ে যায়। আমরা দেখেছি যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করেও ম্যালফরমেশন কন্ট্রোল করা যায়নি। কারণ হচ্ছে আমাদের ধারণা যে এটা জেনেটিক কারণে, তার মানে জিন ঘটিত ডিফর্মিটিসের কারণে হচ্ছে ম্যালফরমেশন হয়। তো যাই হোক, এবার হচ্ছে গাছে যখন ইমিউনিটি পাওয়ার তৈরি হয় তখন হচ্ছে আপনা আপনি গাছ সেরে যায়। সেক্ষেত্রে কোনো ওষুধ স্প্রে না করেও আমরা হচ্ছে খুব ভালো ফল পেয়েছি। অনেক ক্ষেত্রে হচ্ছে যে এই জিনকেই দায়ী করা হয়। তো আবার কিছু কিছু গাছের এমন জিন আছে যে যাদের ম্যালফরমেশন হয় না, তারা এটা প্রথম থেকেই প্রতিরোধ করতে পারে। তো যে সমস্ত ভ্যারাইটিগুলো ম্যালফরমেশন প্রতিরোধ করতে পারে তাদের নিয়ে পরে আলোচনায় আসবো। আর সবচেয়ে বেশি ম্যালফরমেশন যে গাছগুলোতে আমরা দেখেছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি হয় কেশরে, যেটা কোনো জিনিস ঠিক হয় না। আর মল্লিকাতে তো হয়, স্বর্ণ জাহাঙ্গীর বলে একটা হাইব্রিড আছে সেখানে হয়, নীলেশ্বরী বলে একটা হাইব্রিড আছে সেখানে হয়, আম্রপালিতেও দেখা যায়, হিমসাগরের খুব রেয়ার দেখা যায়। তবে মালদাতে আমরা দেখেছি যে খিস্রাপাত বলে যে হিমসাগরের আর একটা স্ট্রেন আছে, সেই খিস্রাপাতে ম্যালফরমেশন হতে দেখেছি। তাছাড়া অন্য কোনো গাছে আমরা ম্যালফরমেশন হতে দেখিনি কোনো দিন। কিন্তু এখন হামেশাই সব গাছে সব অবস্থায় ম্যালফরমেশন হচ্ছে, মানে প্যাথোজেনটা এত ছড়িয়ে গেছে যে ম্যালফরমেশন হতে বাধ্য হচ্ছে। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস। এনভায়রনমেন্টাল স্ট্রেস মানে দেখছেন এখন প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে, হঠাৎ তাপমাত্রা বাড়ছে, হিউমিডিটি বাড়ছে, আবার হচ্ছে ধরেন পাহাড়ি অঞ্চলে হচ্ছে বরফপাত বাড়ছে। এই যে প্রকৃতির যে চরম অবস্থা, এর জন্যে হচ্ছে ম্যালফরমেশন হচ্ছে ধরে নেওয়া হয়। আবার আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। মানে যে সমস্ত এনপিকে বলুন, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক, বোরন, কপার, এগুলো হচ্ছে গাছের বৃদ্ধির জন্য দায়ী। সেইগুলোর হচ্ছে
অপতুলতা অথবা খুব এক্সেসিভ হয়ে যাওয়া, কমে যাওয়া অথবা বেশি হয়ে যাওয়া। যেমন দেখবেন এখন আমি তো ভিডিও দেখলে অবাক হয়ে যাই যে সবাই বলে যে 50% পটাশ 0050 স্প্রে করুন, গাছের গোড়ায় দিন। তো আপনারা হয়তো জানেন যে আম গাছ সবচেয়ে কম পটাশ নেয়। আমরা যদি 1000 ভাগ নাইট্রোজেন দিই, 500 ভাগ ফসফেট, 500 ভাগ পটাশ। কাজেই উল্টোপাল্টা সার দিলে ভেজিটেটিভ ম্যালফরমেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কাজেই নিয়ন্ত্রিত মাত্রায় সার দেবেন এবং হচ্ছে যা খুশি অন্তত ইউটিউব দেখে সার প্রয়োগ করবেন না। আর একটা কথা বলি যে এক্ষেত্রে গ্রোথ রেগুলেটর যেগুলো আছে সেগুলোরও যথেচ্ছ ব্যবহার করা যাবে না। শুধুমাত্র NNAটাকে ব্যবহার করা যেতে পারে। যখন ম্যালফরমেশন হবে তখন যদি আপনারা NNA ব্যবহার করেন তাহলে হচ্ছে কিছুটা কাজে দেবে, কিন্তু মাঝে মাঝেই যে NPK দিচ্ছেন বা বিশেষ করে নাইট্রোজেন কম ঘটিত যে সারগুলো ওই 0-52-34 0050 এরকম আর কি, এইগুলো ব্যবহার করবেন না, তাহলে হচ্ছে ম্যালফরমেশন কিছুটা কন্ট্রোলে থাকবে। পরের পয়েন্ট হচ্ছে পেস্ট অ্যাটাক। কিছু ক্ষুদ্র পোকামাকড় আছে যারা হচ্ছে এই ম্যালফরমেশনটাকে এফেক্টেড গাছ থেকে সুস্থ গাছে বহন করে নিয়ে যায়। এর মধ্যে মেনলি যেটা দায়ী হচ্ছে এফিড বলে এক ধরনের পেস্ট। সেই এফিডকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে হচ্ছে ম্যালফরমেশন ছড়ানোটা রোধ হবে এবং হচ্ছে বেশি গাছ সুস্থ থাকবে। তো এই গেল মেন ফ্যাক্টর, এইগুলো হচ্ছে দায়ী। তো এইগুলোর থেকে মানে ম্যালফরমেশনের হাত থেকে ধরেন গাছে হয়ে গেছে, তাহলে আমরা কি করব? তাহলে গাছটাকে কি মেরে দেবো, না কেটে ফেলে দেবো, না কি অন্য কিছু ব্যবস্থা নেব? তো কি ব্যবস্থা নেওয়া যায়, প্রিভেন্টিভ মেজারটা আমরা একটু আলোচনা করে নিই। যেমন হচ্ছে প্রথমে আপনাকে যেটা করতে হবে, যখনই ম্যালফরমেশন হবে তখন সেই অংশটাকে আপনাকে কেটে ফেলে দিতে হবে অথবা ভেঙে ফেলে দিতে হবে। তাহলে হচ্ছে যে সে পেনিক্যালি হোক বা শুটই হোক, তাহলে হচ্ছে এর স্প্রেডিংয়ের হাত থেকে আপনি বাঁচতে পারেন। এবার হচ্ছে যে নার্সারি বেডে যে চারাগুলো হয় সেখানে কিন্তু ম্যালফরমেশন দেখা যায়। সেই যে চারাগুলো এফেক্টেড হবে আপনাকে সঙ্গে সঙ্গে সেই চারাটা নার্সারি বেড থেকে তুলে ফেলে দিতে হবে। যদি না ফেলতে পারেন তাহলে কিন্তু নার্সারি বেডেই হচ্ছে সেটা ছড়িয়ে যাবে। তার উপরে যখন আপনি গ্রাফটিং করবেন তখন তো আপনি একটা অংশ কেটে বাদ দেবেন, আপনি বুঝতে পারবেন না, তাহলে হচ্ছে পরের গাছটায় হচ্ছে সেটা ছড়াবে। আর একটা জিনিস হচ্ছে যে ছুরিটা দিয়ে আপনি গ্রাফটিং করছেন সেই ছুরিটা কিন্তু প্রতিটা গাছের ক্ষেত্রে শোধন করা সম্ভব হয় না, প্রতিটা বাডিংয়ের ক্ষেত্রে। তাই একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে সেটাকে পরিশোধন করা দরকার। আর যদি পরিশোধন না করেন তাহলে ভাস্টলি ব্যাপক হারে হচ্ছে আপনার নার্সারিতে ম্যালফরমেশন ছড়িয়ে পড়বে এবং হচ্ছে কোনো মতেই আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে পোকামাকড় ছত্রাকের ইনফেকশন থেকে নার্সারি বেডকে বা গাছকে রক্ষা করার জন্য আপনাকে উইডিং করতে হবে, মানে গাছের চারপাশে নোংরা আবর্জনা পরিষ্কার করে দিতে হবে। আর একটা জিনিস করা যাবে না হচ্ছে এক্সেসিভ ইরিগেশন দেওয়া যাবে না, অতিরিক্ত জলসেচ করা যাবে না। তাহলে জলসেচকে নিয়ন্ত্রিত করতে হবে এবং হচ্ছে ড্রেনেজ সিস্টেম ভালো হতে হবে। যে জলসেচ করলেন কিন্তু অতিরিক্ত জলটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর একটা পরের যে মেজারটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যবহার করতে হবে। যে ভ্যারাইটিগুলোতে ম্যালফরমেশন হয় না সেরকম ভ্যারাইটি আপনাকে লাগাতে হবে। এবং হচ্ছে আপনি যখন কোনো নার্সারি থেকে আম গাছ কিনবেন অবশ্যই অনলাইনে কিনবেন না, গিয়ে দেখে কিনবেন। যে নার্সারিতে অলরেডি হচ্ছে ম্যালফরমেশন ছড়িয়ে গেছে দয়া করে সেই নার্সারি থেকে গাছ নেবেন না, তাহলে হচ্ছে আপনার বাগানেও ছড়িয়ে পড়বে এবং আপনার বাগানের পাশাপাশি যে বাগানগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়বে। কাজেই গাছ নেওয়ার ব্যাপারে খুব একটু খুঁতখুঁতে হবেন, দেখে শুনে বুঝে গাছ নেবেন এবং যেখানে যে নার্সারিতে ম্যালফরমেশন অলরেডি ছড়িয়ে গেছে সেখান থেকে কোনো মতেই গাছ নেবেন না। আর ফাঙ্গাল কন্ট্রোল মানে আমরা বলছিলাম যে ফিউজেরিয়াম ম্যাঙ্গিফেরি হচ্ছে এর জন্য দায়ী, তার জন্যে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে। তো এই ওষুধের জন্য বিভিন্ন রকম ওষুধ আছে, তার মধ্যে হচ্ছে ফাঙ্গো আছে, টফসিন আছে, ডোমেইন আছে, হল্ট আছে, রোকো আছে, ব্যাভিস্টিন আছে। আমি বলি রোকোর ওপরে আমি খুব জোর দিই, কারণ হচ্ছে রোকোটা আপনারা সবাই বাড়িতে একটা করে রাখবেন, মানে 100 গ্রাম কিনে রাখবেন, কারণ রোকো অনেকগুলো রোগ সারায়।
যেমন পাউডারি মিলডিউ আমের পক্ষে যেটা হচ্ছে সব ভয়ঙ্কর রোগ, অ্যানথ্রাকনাসও কন্ট্রোল করে, আবার হচ্ছে এই ফিউজেরিয়ামকেও কন্ট্রোল করে। রোকোর ডোজ জানেন 2 গ্রাম পার লিটার, আর ব্যাভিস্টিনের ডোজ হচ্ছে 1 গ্রাম পার লিটার। আর পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে শুধু ফাঙ্গিসাইড দিলে হবে না, একটা 15 দিন বা 1 মাস ইন্টারভ্যাল অনুযায়ী ইনসেকটিসাইডও দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ দিতে পারেন। আগেই বলেছি সাইপারমেথ্রিন, সাইপারগার্ড, সিমবুশ, সুপার কিলার, এরকম ওস্তাদ প্রচুর ওষুধ আছে, সেগুলো হচ্ছে 1 ml পার লিটার হিসাবে স্প্রে করবেন। সাইপারমেথ্রিন ছাড়াও লামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কিছু ওষুধ আছে, সেগুলো স্প্রে করতে পারেন। যেমন হচ্ছে ক্যারাটে, আইকন, ওয়ারিয়ার, এই ওষুধগুলো স্প্রে করতে পারেন। স্প্রে করতে পারেন রোগার, কনফিডার স্প্রে করতে পারেন, একতারা করতে পারেন, নিম ঘটিত ওষুধ স্প্রে করতে পারেন, প্রোফেক্স সুপার করতে পারেন, হামলা করতে পারেন। আমি আবার বলি যে আমি সাধারণত কনফিডারের উপরে জোর দিই, কারণ হচ্ছে এই ওষুধটার অনেক গুণ আছে। সাকিং ইনসেক্ট খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে। আবার হচ্ছে প্রোফেক্স সুপার হচ্ছে মাকড় এবং হচ্ছে সমস্ত ধরনের পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারে। তাও এই সব ওষুধ তো কেনা সম্ভব নয়, তাহলে 1-2 ওষুধ আপনাদের কাছে রাখবেন। রোগারও খুব ভালো ওষুধ, সবচেয়ে পুরনো ওষুধ। রোগার হচ্ছে 2 ml পার লিটার, কনফিডার হচ্ছে 0.5 ml পার লিটার, আর যেটা বললাম যে প্রোফেক্স সুপার হচ্ছে 2 ml পার লিটার। এইভাবে স্প্রে করলে আপনাদের গাছ আস্তে আস্তে, একবারে হবে না, আস্তে আস্তে ম্যালফরমেশন মুক্ত হবে। আজ এখানেই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।